হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে আমরা আমাদের চ্যানেলে রিসেন্ট কতগুলো জিনিস নিয়ে ডিসকাশন শুরু করেছি, যেমন জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নিয়ে। তো আজ থেকে আমরা, যেহেতু সামনে কিছু ইম্পর্টেন্ট এক্সাম আছে যেমন এসএসসি সিজিএল বা 10+2 বা এমটিএস, এই টাইপের এক্সামগুলোর জন্য যে ম্যাথ বা পিএসসির জন্য যে ম্যাথগুলো দরকার, সেরকম ম্যাথের 25টা করে কোশ্চেন নিয়ে এক একটা সেট বানিয়ে আজ থেকে আমরা সেই সেটগুলো সলভ শুরু করব। তো সেরকমই একটা সেট নিয়ে আজকে সেট 1। তো চলে আসি আমাদের সেট 1-এ। তো তোমরা দেখো, প্রথম কোশ্চেন একটা সার্জ এবং ইন্ডাইসেসের অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে করতে গেলে সবার ফার্স্ট একটা কথা একটু বলে রাখি, যে দেখো বলেছে 7x⁷ মাইনাস 16x⁷ প্লাস 7 = 0, আমাদের এইটার মান বার করতে বলেছে। তো এখানে পাওয়ার দেখে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা একটা ইন্ডিসেসের ছোট রুলটা কি, x² এর হোল কিউব যদি রাখি, x² এর হোল কিউব যদি রাখি বাইরে, তাহলে কি হয় না, x² এর সাথে এই 3টা গুণ হয়ে যায়, অর্থাৎ পাওয়ারে গুণ হয়ে যায় এবং আলটিমেটলি দাঁড়ায় এসে x⁶, আলটিমেটলি দাঁড়ায় x⁶। ঠিক সেরকমভাবেই এই অঙ্কটাকে যদি করি, তাহলে x⁴ এটাকে যদি হোল স্কোয়ার করি, দেন কি আসবে না, ভেতরের পাওয়ারটার সাথে বাইরের পাওয়ারটা গুণ হবে এবং আলটিমেটলি চলে আসবে কি x⁷, যেটা কিনা আমার এই ফার্স্ট পোর্শনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট পোর্শনে যেটা রয়েছে সেটা x⁴ এর হোল স্কোয়ার। এবার যদি x⁴কে আমরা দেখার সুবিধার জন্য y ধরে নিই, কি করলাম, x⁴কে আমরা y ধরে নিলাম। তাহলে y ধরে নিলে এই রাশিটা চলে আসছে কি 7y² মাইনাস 16y প্লাস 7 = 0। এবং এদিকে যে রাশিটা বার করতে বলেছে সেটা কি না, y² প্লাস y⁻² y² প্লাস y⁻²। নেক্সট, অর্থাৎ আমাকে এটার থেকে এটাকে বার করতে হবে। এই y² প্লাস y⁻²কে আমরা লিখতে পারি যে y² প্লাস 1/y², এবং এটাকে আলটিমেটলি লিখতে পারি y প্লাস 1/y এর হোল স্কোয়ার মাইনাস 2 × y × 1/y, যেখানে y কেটে যাবে এবং আলটিমেটলি -2 পড়ে থাকবে। তো এইখান থেকে আমাকে যদি y প্লাস 1/yটা বার করে নিতে পারি, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে কিভাবে করব না, 7y² এই -16yটাকে ওইদিকে নিয়ে যাই, প্লাস 7 = 16y। একে y, এবার 7 কমন নিলাম, y² প্লাস 1 = 16y, এটুকু মুছলাম। এবার এই 7 × y² প্লাস 1 এই টোটাল রাশিটাকে যদি আমরা y দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে, এদিকে চলে এলো y প্লাস 1/y = 16/7, অর্থাৎ এই রাশিটার মানটা চলে এলো 16/7। এবার এটাকে জাস্ট এখানটায় পুট করে দিই, তাহলে 16/7 এর হোল স্কোয়ার -2, অর্থাৎ এটা সলভ করলে 256/49 -2, 49 2 98 এবং আলটিমেটলি দাঁড়াবে 158/49, এবং এটা সলভ করলে আমার অ্যান্সার হবে হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন একটা জিওমেট্রির ওপরে বেস করে কোশ্চেন। কি দিয়েছে না, ইন দ্য গিভেন ফিগার ডিই সমান্তরাল বলে দিয়েছে বিসি অ্যান্ড ডিই বলে দিয়েছে 1/3 অফ বিসি, অর্থাৎ এটা সমান্তরাল বলে দিয়েছে এবং বলেছে ট্রায়াঙ্গেল এডিই, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি, এবং আমাকে বার করতে বলেছে কি ডিইসি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল বা এরিয়া কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা যদি দুটো ত্রিভুজ ধরে নিই, কোন দুটো ত্রিভুজ না, ত্রিভুজ এডিই এবং
ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজ যদি ধরে নিই তাহলে কি আসবে, যে এই দুটো ত্রিভুজের যে এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা তো দুটো ত্রিভুজেই কমন। এবার দেখো এই যে ডি অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেল এই দুটোর মান সেম, তার কারণ আমাকে বলে দিয়েছে কি ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এই দুটো সমান্তরাল, অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল হচ্ছে আমার ইকুয়াল, অর্থাৎ দুটো ত্রিভুজের তিনটে কোণের মানই কিন্তু ইকুয়াল। অর্থাৎ তিনটে কোণের মান যদি ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেল 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 এই রুল ওয়াইজ এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, আমার সিমিলার ত্রিভুজ হয়ে গেল। তাহলে সিমিলার ত্রিভুজ যদি এই দুটো ত্রিভুজ হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে ত্রিভুজ দুটোর বাহুর রেশিও, বাহুর দৈর্ঘ্যের রেশিও, অর্থাৎ এডি ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু ডিই ডিভাইডেড বাই বিসি, এই রেশিওর সাথে কি হবে না, এদের যে ক্ষেত্রফল তার রেশিওর রুট ইকুয়াল হয়। অর্থাৎ দুটো ত্রিভুজের বাহুর রেশিওর সাথে দুটো ত্রিভুজের যে এরিয়া আছে সেই এরিয়ার রেশিওর ক্ষেত্রফল এর রেশিওটাও ইকুয়াল হয়। তাহলে ডিই বাই বিসি এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কত, 1/3, অর্থাৎ এটা যদি 1/3 হয় এটার ভ্যালুও এলো 1/3, 1/3 যদি রুট ওভারের ভ্যালু হয় তাহলে এডিই ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফলের যে রেশিও সেটা কত হবে না 1/3 স্কোয়ার, অর্থাৎ 1/9। তাহলে এডিই ত্রিভুজ যদি 1 ইউনিট হয় তাহলে এবিসি ত্রিভুজের হোলটা কত, টোটালটা হচ্ছে 9 ইউনিট। তাহলে এটা যদি 1 ইউনিট হয় তাহলে 1 ইউনিট সমান সমান আমাকে বলে দিয়েছে কত, 20। তাহলে 9 ইউনিট সমান সমান হচ্ছে 9 ইন্টু 20, অর্থাৎ 180 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে টোটাল ত্রিভুজটার আমার ক্ষেত্রফল। নেক্সট চলে আসি, দেখব যে এডি আর এবি, অর্থাৎ এডি আর এবি, এবি মানে টোটালটা, এদের রেশিও কত বলেছে না 1:3, অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে এই টোটালটা হচ্ছে 3। তাহলে টোটালটা যদি 3 হয়, এটা যদি 1 হয় তাহলে এটা কত 2 ইউনিট হবে। অর্থাৎ এই দুটো ত্রিভুজ, এবার এই দুটো ত্রিভুজকে কনসিডার করি, কোন দুটো ত্রিভুজ না এই এডিসি এবং ডিবিসি এই দুটো ত্রিভুজ যদি কনসিডার করি তাহলে এই দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু সেম এবং বেস এটাও একটাই লাইনে অবস্থিত, অর্থাৎ এদের যে হাইট হবে সেই হাইট সেম। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ উচ্চতা যদি সেম হয় তাহলে এদের বেসের ওপরেই এদের ক্ষেত্রফল নির্ভর করবে। তাহলে এদের বেসের রেশিও যদি 1:2 হয় তাহলে এদের ক্ষেত্রফলের রেশিও কি হবে 1:2, অর্থাৎ এটার ক্ষেত্রফলটা যদি 1 ইউনিট হয় তাহলে এটা হবে হচ্ছে 2 ইউনিট। তাহলে টোটালটা কত হলো 3 ইউনিট। 3 ইউনিট সমান সমান আমরা একটু আগে বার করেছিলাম কত না 180, তাহলে 1 ইউনিট সমান সমান কত না 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 ইউনিট যদি 60 সেন্টিমিটার স্কোয়ার আসে তাহলে এই টোটালটার ক্ষেত্রফল কত এলো 60 সেন্টিমিটার স্কোয়ার। তার থেকে আমরা এবার এটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা যেটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার ডিইসি তার ক্ষেত্রফল সেটা পেয়ে যাচ্ছি কত 60 - 20, অর্থাৎ 40 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ অপশন এ হবে হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 একটা পার্টনারশিপের অঙ্ক। কি বলেছে না বলেছে C1 C2 C3 C4 অ্যান্ড C5 পাঁচটা কোম্পানি যাদের প্রফিট মেড হয়েছে সেটাই C1 C2 C3 এর রেশিও হচ্ছে 9:10:8 এবং C2 C4 C5 এদের রেশিও হচ্ছে 18:19:20। বলেছে ইফ দ্য প্রফিট ডিফারেন্স বিটুইন C5 অ্যান্ড C1 ইজ 19 লাখ, তাহলে টোটাল যে প্রফিটটা মেড করেছে কোম্পানিটা সেটা কত হবে। তাহলে আগে কি করব, যে দুটোতেই কমন কি আছে, দুটোতেই কমন আছে C2, এটাতেও C2 আছে এবং এটাতেও C2 আছে, অর্থাৎ C2 এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে আগে সমান করে নিতে হবে, তাহলে আমি পাঁচটার রেশিওটা বার করতে পারবো। তাহলে C2 রেশিও যদি আমাকে সমান করতে হয় তাহলে ফার্স্টে আমি কি করব 10 এবং 18 এই দুটোর এলসিএম করব। তাহলে এই দুটোর এলসিএম করলে আমরা পাচ্ছি 5 × 9 অর্থাৎ 90। তাহলে এটা যদি আমরা 90 পাই তাহলে 90 অর্থাৎ ফার্স্টের যে রেশিওটা আছে অর্থাৎ C1:C2:C3 এটা কি আছে আমাদের 9:10
8, অর্থাৎ এটাকে C2টাকে যদি 90 আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে না এটাকে 10 দিয়ে গুণ করতে, সরি 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে যদি গুণ করি তাহলে C1:C2:C3 আমার পাচ্ছি হলো 81:90:72। এবং নেক্সট যে প্রপোর্শনটা আমাকে বলেছে কি না রেশিওটা বলেছে C2:C4:C5 আমাকে বলে দিয়েছে কি না 18:19:20। অর্থাৎ এখানকার 18টাকে যদি আমি 90 আনতে চাই তাহলে এটাকে কি করতে হবে 5 দিয়ে গুণ করব। অর্থাৎ এটা 5 দিয়ে গুণ করে আমি পাচ্ছি হলো 90:95:100। তাহলে এটাকে কি করেছি ইনটু 5 করেছি এবং এটাকে কি করেছি না ইনটু 9 করেছি। ঠিক আছে, তাহলে C2 দুটোতেই আমার সেম চলে এসছে, এটাতেও 90 এটাতেও 90। এবার জাস্ট মার্চ করে দিই, তাহলে C1:C2:C3:C4 এবং লাস্ট C5 এদের রেশিও কি হয়ে গেল 81:90:72 অ্যান্ড 100। তাহলে দেখো নেক্সট কোশ্চেনে বলেছে যে C5 এবং C1 এদের মধ্যেকার যে ডিফারেন্স সেটা হচ্ছে 19 লাখ। অর্থাৎ C1 এবং C5 এদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে 19 লাখ। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স যদি 19 লাখ হয় তাহলে 100 ইউনিট মাইনাস 81 ইউনিট, অর্থাৎ এখানেও আমরা পাচ্ছি কি 19 ইউনিট। তাহলে 19 ইউনিট এর ভ্যালু হচ্ছে 19 লাখ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 1 ইউনিট হবে হচ্ছে 1 লাখ। তাহলে এই যে সমগ্র এই টোটাল যা ইউনিট আছে এই টোটাল ইউনিটটাই তো আমার কোম্পানির টোটাল প্রফিট মেড করেছে যে সেটা। তাহলে এই সবকটা যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল 438 ইউনিট। সবকটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 438 ইউনিট, অর্থাৎ 438 ল্যাক্স। অর্থাৎ অ্যান্সার হলো অপশন নাম্বার এ 438 করোড়। ঠিক আছে, তাহলে কি করলাম না C2 এর রেশিওটাকে সমান নিয়ে নিলাম, দেন মার্চ করলাম এবং দেখলাম যে 19 ইউনিট সমান সমান 19 লাখ আসছে। এবার 19 ইউনিট যদি 19 লাখ হয় তাহলে 1 ইউনিট হচ্ছে 1 লাখ। তাহলে এই সবগুলো যোগ করলে আমার আসছে 438 ইউনিট। এই সবগুলো যোগ করলে আমার আসছে 438 ইউনিট। তাহলে 430 ইউনিট সমান সমান হচ্ছে 4.38 করোড়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ। তাহলে নেক্সট কোশ্চেনে যাই এবার, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে ডিউ টু অ্যান ইনক্রিজ অফ 20% ইন দ্য প্রাইস অফ এগস 2 eggs less are available for ₹24. The present rate of eggs per dozen is। অর্থাৎ কি হয়েছে না প্রাইস অফ দ্য এগ 20% ইনক্রিজ করেছে, তার জন্য আমরা 24 টাকায় দুটো ডিম কম পাচ্ছি। বলছে বর্তমানে 1 ডজন ডিমের দাম কত। তাহলে একটা জিনিস যদি আমরা একটু ফার্স্টে দেখে নিই যে প্রাইস কত রাইজ করেছে না 20% ইনক্রিজ হয়েছে। 20% ইনক্রিজ হয়েছে, এক সেকেন্ড। প্রাইস আমার 20% ইনক্রিজ হয়েছে, অর্থাৎ একে যদি রেশিও নিই তাহলে 20% হচ্ছে 1/5। একে যদি রেশিওতে নিই তাহলে 1/5। তাহলে প্রাইস এটা আগে কত ছিল, আগে যদি 5 থাকে তাহলে বর্তমানে কত হয়েছে এখন হয়ে গেছে 6। অর্থাৎ 1 ইউনিট বেড়েছে, 20% ইনক্রিজ করেছে, অর্থাৎ 5-এর ওপরে 1 ইউনিট ইনক্রিজ করেছে। অর্থাৎ আগে যদি 5 থাকে এখন হয়েছে 6। তাহলে যদি আমি মনে করি যে আমার এক্সপেন্ডিচারটা সেম রয়েছে, অর্থাৎ আমি আগেও 30 টাকার ডিম কিনতাম এখনও 30 টাকার ডিম কিনছি, তাহলে আগে কটা ডিম পেতাম, আগে পেতাম 6টা ডিম, এখন কটা পাই 5টা ডিম। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এক্সপেন্ডিচার যদি আমার সেম থাকে, এক্সপেন্ডিচার যদি আমার সেম থাকে বা খরচ যদি আমার সেম থাকে, তাহলে প্রাইস যে রেশিওতে বাড়ে আমার কনজামশন ঠিক সেই রেশিওতে কমবে। অর্থাৎ 5:6 হলে এটা হবে হচ্ছে 6:5। তাহলে এখানেও তো আমার কনজামশনটা কি ছিল একটা ফিক্সড যে টোটাল এক্সপেন্ডিচার 24 টাকাই হবে। তাহলে 24 টাকাতে আমরা যদি আগে 6 ইউনিট পেতাম এখন কত পাই 5 ইউনিট। তাহলে কম পাই কত ইউনিট, 1 ইউনিট কম পাই।
এই এক ইউনিটই বলে দিয়েছে কোশ্চেনে কি, যে দুটো এগ কম পাই, অর্থাৎ এই এক ইউনিট সমান সমান হচ্ছে 2 এগ। তাহলে বর্তমানে কটা এগ পাই, না বর্তমানে পাই এই 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিট হচ্ছে 5 দুগুণ 10 এগস, অর্থাৎ বর্তমানে পাচ্ছি 10খানা ডিম। তাহলে 10টা ডিমের দাম যদি হয় 24 টাকা, তাহলে একটা ডিমের দাম 2.4, 12টা ডিমের দাম হচ্ছে 28.80, অর্থাৎ অ্যান্সার হবে অপশান 4 ডি। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে, if 5a plus 1 by 3a equals to 5, then 9a square plus 1 by 25a square এর ভ্যালু কত? তাহলে এটা করতে গেলে কি করব, না এদিকে আমাকে বলেছে 5a plus 1 by 3a equals to বলে দিয়েছে 5, আর আমাকে বার করতে হবে হচ্ছে 9a square plus 1 by 25a square। তাহলে এটাকে যদি একটু স্কোয়ার ফর্মে আনি, তাহলে স্কোয়ার ফর্মে আনতে গেলে এটা হবে 3a এর হোল স্কোয়ার প্লাস 1 বাই 5a এর হোল স্কোয়ার, এটা আনতে হবে। অর্থাৎ এই 5aটাকে আমাকে 3a তে নিতে হবে, এবং এই নিচের যে 3aটা আছে এটাকে আমাকে কি করতে হবে, এবং নিচে যে 3aটা আছে এই 3aটাকে আমাকে 5a তে নিয়ে আসতে হবে। তাহলে সেটাই নিয়ে আসতে গেলে সবার ফার্স্ট আমি যদি এই রাশিটাকে 3/5 দিয়ে গুণ করে দিই, মাল্টিপ্লাইং বাই 3/5, তাহলে 3/5 দিয়ে গুণ করলে এই পোর্শনটা আমার চলে আসছে 5a ইন্টু 3/5 প্লাস 1/3a ইন্টু 3/5 ইকুয়ালস টু 5 ইন্টু 3/5। তাহলে 5 কেটে যাচ্ছে, এখানে 3 কাটছে, এখানে 5 কেটে যাচ্ছে, অর্থাৎ আলটিমেটলি এসে দাঁড়ালো 3a প্লাস 1/5a ইকুয়ালস টু হচ্ছে আমার 3। এবার এটাকে জাস্ট স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে আমার একবারে লিখছি 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার প্লাস এদিকে আসছে 2 ইন্টু 3a ইন্টু 1/5a, আর এদিকে আসছে 9। তাহলে এই এ কেটে যাবে, অর্থাৎ 6/5 ওদিকে গেলে হচ্ছে 9 মাইনাস 6/5, অর্থাৎ 45 মাইনাস 6 39/5 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন নাম্বার ডি 39/5। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ আমাদের রয়েছে একটা জিওমেট্রি কোশ্চেন। কি বলেছে, না বলেছে ইন এবিসি এবি 20 এসি 22.5, অর্থাৎ যদি ত্রিভুজটা আঁকি এবিসি, এটা বলে দিয়েছে 20, এটা বলে দিয়েছে 22.5, বিসি বলে দিয়েছে 27, এবং বলেছে এবি এবং এসি এর ওপরে এমন একটা বিন্দু রয়েছে এক্স এবং ওয়াই দুটো বিন্দু, যে বিন্দুতে কি না এ এক্স এবং এ ওয়াই এই দুটোর লেন্থ হচ্ছে আমার গিয়ে সমান, এবং বলেছে যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর যে ক্ষেত্রফল সেটা এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এবিসি ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা রুল জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফল, সাপোজ ধরো এবিসি ত্রিভুজ, এটার যদি ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের একটা রুল হয় যে কি না হাফ অফ, যেটাকে সাইন রুল বলে, হাফ অফ যে কোনো দুটো বাহু, যে কোনো দুটো অ্যাডজাসেন্ট বাহু, অর্থাৎ পাশাপাশি যে কোনো দুটো বাহু, আমি ধরে নিলাম এবি আর এসি, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু এসি, এবং এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল অর্থাৎ এ, এই অ্যাঙ্গেলটার সাইন অর্থাৎ ইন্টু সাইন অফ এ, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা রুল। ঠিক সেরকমভাবেই এ এক্স ওয়াই এটারও ক্ষেত্রফল বেরোবে, একই রকমভাবে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এ এক্স ইন্টু এ ওয়াই ইন্টু
সাইন অফ এ। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে এইটার হাফ হচ্ছে আমার এ এক্স ওয়াই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা। তাহলে এটার হাফ যদি হয় তাহলে আগে একটা হাফ বসিয়ে দিই। তাহলে এইখান থেকে সাইন এ কেটে যাচ্ছে, এখানে পড়ে রয়েছে কি তাহলে এ বি। এবার ভ্যালুগুলো যদি বসাই, এখানে একটা হাফ, এখানে একটা হাফ কেটে যাবে, তাহলে হাফ ইন্টু এ বি এর ভ্যালু হচ্ছে 20, এসি এর ভ্যালু হচ্ছে 22.5, অর্থাৎ 22.5কে যদি ফ্র্যাকশনে নিয়ে নিই তাহলে হচ্ছে 45/2। তাহলে 45/2 ইকুয়ালস টু হবে হচ্ছে এ এক্স, এই লেন্থটাকে সাপোজ ধরে নিলাম এক্স, তাহলে এক্স এক্স অর্থাৎ এক্স এর স্কোয়ার ইন্টু সাইনে কেটে গেছে। তাহলে এখান থেকে এই 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম 5, অর্থাৎ এক্স এর স্কোয়ার হচ্ছে 5 × 45। তাহলে সেখান থেকে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি হলো 5 × 3 অর্থাৎ 15 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন ডি 15 সেন্টিমিটার এ এক্স বা এ ওয়াই এর লেন্থ। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে একটা পার্সেন্টেজের অঙ্ক, বলেছে এ রিডাকশন ইন দ্য প্রাইস অফ অ্যাপেলস এনেবলস এ পার্সন টু পারচেস 3 অ্যাপেলস ফর ₹1 ইনস্টিড অফ ₹1.25। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য রিডাকশন ইন প্রাইস? তাহলে একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, যে অঙ্কটা কি দেখেছিলাম না 20% এটাকে ফ্র্যাকশনে নিয়েছিলাম 1/5 এবং আমার প্রাইস তাহলে কি হচ্ছিল 5/6 এবং কনজামশনটা কমে যাচ্ছিল 6/5, কারণ আমার এক্সপেন্ডিচারটা যে টোটাল এক্সপেন্ডিচার সেটা ফিক্স ছিল কত না 24, সেটা ফিক্স ছিল 24। এই অঙ্কের ক্ষেত্রে আমার কি হয়েছে না টোটাল এক্সপেন্ডিচারটা 1 থেকে 1.25 হয়ে গেছে। টোটাল এক্সপেন্ডিচারটা কি হয়েছে 1 থেকে 1.25 হয়ে গেছে এবং আমার যে কনজামশন ইউনিট সেটা কিন্তু সেম রয়েছে, অর্থাৎ 3টে অ্যাপেল আগেও কিনছিলাম, 3টে অ্যাপেল এখনও কিনছি, অর্থাৎ কনজামশন ইউনিট আমার সেম রয়েছে, কিন্তু টোটাল এক্সপেন্ডিচার কি হয়েছে 1.25 এর পরিবর্তে আমার 1 হয়ে গেছে। তাহলে টোটাল ইউনিট যদি সেম থাকে এবং টোটাল এক্সপেন্ডিচার যদি আমার কমে যায়, তার মানে নিশ্চয়ই প্রাইসটা কমে গেছে। এবং প্রাইসটা কোন রেশিওতে কমেছে? প্রাইসটা এই রেশিওতেই কমেছে, যেটা আমার টোটাল এক্সপেন্ডিচার যেমন কমেছে প্রাইসটাও সেরকমই কমবে। তাহলে প্রাইস কত কমেছে 1.25 থেকে 1 হয়ে গেছে, অর্থাৎ 0.25 কমেছে। এই 0.25 কমেছে কতই না 0.25 কমেছে হলো 1.25-এ, অর্থাৎ এর পার্সেন্টেজ যদি করি তাহলে 1/5 অর্থাৎ 20% আমার রিডাকশন ইন দ্য প্রাইস হয়েছে, যেটা অ্যাপেলের দামে কি হয়েছে না 20% কমে গেছে। নেক্সট কোশ্চেন আছি, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 রয়েছে একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, বলেছে যে 5% পার অ্যানাম ইন্টারেস্টের এই রেটে কত দিনে 64,000 টাকা 68,921 টাকা হবে যখন আমার ইন্টারেস্ট রেটটা কি হবে না কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হবে। এবার আমরা জানি কি যে রেট পার্সেন্টেজ আর, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কত, আর পার্সেন্টেজ হচ্ছে 5% পার অ্যানাম, 5% পার অ্যানাম। তাহলে এই 5% যদি আমার হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হয় তাহলে রিয়েল আর কত, রিয়েল আর পার্সেন্টেজ হচ্ছে এর হাফ, অর্থাৎ 2.5% হচ্ছে হাফ ইয়ারলি, 2.5% হচ্ছে হাফ ইয়ারলি। তাহলে এই 2.5কে যদি আমরা ফ্র্যাকশনে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 1/40, 1/40। এবার ভালো করে যদি অ্যামাউন্টটা দেখি, যে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলেছে কত 64,000 এবং আমাকে কত বছরে এটা 64,000 বেড়ে 68,921 হবে সেটা বার করতে বলেছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা জানি কি যে এই রেটে যদি বাড়ে তাহলে 40টা গিয়ে 1 বছর পরে হবে কত 41। তাহলে ঠিক এরকম ক্যালকুলেশন করে যদি দেখি যে এই 4 এই 64 হতে হবে, তাহলে 4-এর ওপরে কোন পাওয়ার দিলে আমার 64 আসবে? আমরা জানি যে 4 কিউব এটা আসে হচ্ছে 64, তাহলে 4 কিউব যদি করি অর্থাৎ 40 এর যদি কিউব করে দিই তাহলে আমার কি আসছে 64 এবং 3টে 0, অর্থাৎ এদিকে চলে এলো 64,000 এবং 41-এর যদি কিউব করি তাহলেও আমরা দেখব যে 68,921 আসছে। অর্থাৎ 3 বছর পর আমার কি হবে না 3 বছর পর এটা কম্পাউন্ড ইন্টারেস্টে 64,000টা 68,921 হবে। কিন্তু রিমেম্বার আমরা কি করেছি না আর পার্সেন্টেজটাকে
হাফ ইয়ারলি ধরেছি, হাফ ইয়ারলি, অর্থাৎ এর যে 3 বছর সেটা কিন্তু হাফ ইয়ারলি ক্যালকুলেট হয়েছে, অর্থাৎ রিয়েল অ্যান্সার হবে কি 3 হাফ অর্থাৎ 1.5 ইয়ার, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাপারটা আরেকবার বলে দিই যদি, যে কি করলাম না, রেট পার্সেন্টেজ আমাকে বলে দিয়েছে 5% পার অ্যানাম। তাহলে ফার্স্টে এটাকে আমরা হাফ ইয়ারলি রেট পার্সেন্টেজ কত হবে না এই 5%-এর অর্ধেক অর্থাৎ 2.5%। এবার 2.5%কে যদি ফ্র্যাকশনে নিই অর্থাৎ 1/40, তাহলে 40 আমার এক বছরে বেড়ে হবে হচ্ছে 41 কম্পাউন্ড ইন্টারেস্টে। কিন্তু আমার কোশ্চেনে দিয়েছে 64,000 বেড়ে এটা হচ্ছে, তাহলে 4-এর পাওয়ারে কোনটা দিলে আমার 64 আসবে না থার্ড, অর্থাৎ সেই কারণে 64,000 এর 3 ঘাত করলাম এবং 41-এরও 3 ঘাত, এবং সেটা করে আমার 68,921 এলো এবং সেটার হাফ হচ্ছে 1.5 ইয়ার। নেক্সট অঙ্ক নাম্বার 9। নাম্বার 9 কি বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড ইন 1 ইয়ার অন এ সাম অফ ₹25,000 অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি এবং অ্যানুয়ালি। অর্থাৎ রেট পার্সেন্টেজ আর আমাকে বলে দিয়েছে কত না 20%। তাহলে 20% একে যদি ফ্র্যাকশনে নিই তাহলে 1/5, অর্থাৎ 5 বেড়ে এক ইয়ারে হবে হচ্ছে 6। তাহলে 5 এটাই আমাকে বলে দিয়েছে 25,000। তাহলে এটা যদি 25,000 হয় দেন 1 ইউনিট সমান সমান কত, 1 ইউনিট হচ্ছে 5,000, দেন 6 ইউনিট সমান সমান হচ্ছে 30,000। তাহলে এটা যদি 30,000 হয় তাহলে এটা আমার কি বেরোলো না অ্যানুয়ালি যখন আমার কম্পাউন্ডেড হচ্ছে তখন। এবার যদি সেমি অ্যানুয়ালি হয় তাহলে এই রেট পার্সেন্টেজটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, অর্থাৎ 10% হয়ে যাবে। 10% মানে 1/10, 1/10 হয়ে গেলে 10 এটা বেড়ে হবে হচ্ছে 11। কিন্তু যখন হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হবে তখন তো এক বছরে দুবার কম্পাউন্ডেড হবে, তাহলে দুবার যদি কম্পাউন্ডেড হয় তাহলে দুবার লিখবো 10 × 11, এবং রুল ওয়াইজ এই 10 গুণ 100 এবং এদিকে আসছে 121। তাহলে এই 100 ইউনিট, এই 100 ইউনিটই আমাকে বলেছে 25,000। তাহলে এই 121 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 1 ইউনিট সমান সমান 250। তাহলে এটাকে দিয়ে যদি 250 গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 30,250। তাহলে 30,250 যদি এদিকে আসে আর আগে আমার আসছিল 30,000, তাহলে এদের যে ডিফারেন্সটা সেটাই আমার কোশ্চেনে চেয়েছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি 250। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে x ইজ ইকুয়াল টু √5 + 1, y ইজ ইকুয়াল টু √5 - 1 এবং আমাকে এই রাশিটার মান বার করতে বলেছে। তাহলে বলে দিয়েছে x ইকুয়ালস টু √5 + 1, y ইকুয়ালস টু বলে দিয়েছে যে √5 - 1। তাহলে 1/x সমান সমান বলতে পারি 1/√5 + 1। এবার একে যদি √5 - 1 দিয়ে ওপর নিচে গুণ করে দিই তাহলে পাচ্ছি ওপরে √5 - 1 এবং নিচে পাচ্ছি √5 + 1 এর সাথে √5 - 1 গুণ। তাহলে এই দুটো a + b × a - b অর্থাৎ a² - b², এই সূত্র ওয়াইজ আমি পাচ্ছি a² অর্থাৎ √5 এর স্কোয়ার অর্থাৎ 5 - 1 অর্থাৎ নিচে থাকছে 4 এবং ওপরে √5 - 1 এটাই তো y, তাহলে উপরে হচ্ছে y। তাহলে এখান থেকে পেলাম আলটিমেটলি যে xy ইকুয়ালস টু 4 আমার এলো। নেক্সট আমাকে যে রাশিটা দিয়েছে এই রাশি থেকে পাচ্ছি কি না x² বার করতে বলেছে, x² / y² প্লাস y² / x² প্লাস 4 × x/y প্লাস 4 × y/x প্লাস 6 সমান সমান কত হবে বার করতে বলেছে। তাহলে যদি একটু ছোট্ট ক্যালকুলেশন করি, x² y² নিচে আনলে তাহলে এটা আসছে x⁴ প্লাস y⁴। এখান থেকে 4 কমন নিয়ে যদি করি এলসিএম তাহলে xy ওপরে আসছে x², এখানে আসছে y² এবং বাইরে হচ্ছে প্লাস 6। তাহলে xy এর ভ্যালু আমরা জানি 4, তাহলে x² প্লাস x² y² এর ভ্যালু হচ্ছে 16। তাহলে x² y² এর ভ্যালু যদি 16 হয় তাহলে নিচে বসালাম 16, এদিকে 4 × নিচে বসালাম 4, উপরে থাকছে x² প্লাস y² প্লাস 6 এবং এই যে x⁴ প্লাস y⁴ এটাকে বলতে পারি x² প্লাস y² এর হোল স্কোয়ার -2x² y²।
অর্থাৎ আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বার করতে গেলে ফার্স্টে কি করব, এ দুটোকে যদি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান আসবে 2√5। এবার একে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান সমান 20। এই এক্স ওয়াই এর ভ্যালু আমরা একটু আগে পেয়েছিলাম কত না 4, তাহলে 4 যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার চলে এলো 12। তাহলে এবার এখানে ভ্যালুটা পুট করি, তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144 মাইনাস 2 ইন্টু 4 4 16 বাই 16 প্লাস এই 4 কেটে যাবে, এখানে আসছে 12 প্লাস 6 অর্থাৎ একবারে 18। এটাকে যদি হিসাব করি তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 7, তাহলে 7 প্লাস 18 অ্যান্সার হবে হচ্ছে 25। অপশন নাম্বার ডি হলো এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে এ এবং বি দুটো অ্যালয় আছে টিন এবং কপারের, বলছে প্রিপেয়ার্ড বাই মিক্সিং মেটালস ইন প্রপোর্শন 13:11 এবং 5:7। তাহলে একটা বলে দিয়েছে কত 13:11 এবং আরেকটা বলে দিয়েছে 5:7 এবং বলে দিয়েছে ইকুয়াল কোয়ান্টিটিতে মেশানো হয়েছে, অর্থাৎ 1:1 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে 1:1 অনুপাতে যদি মেশানো হয় তাহলে এটা যদি মিক্সচার এ হয় এবং এটা যদি মিক্সচার বি হয় তাহলে এটা টোটাল ইউনিট আমি ধরে নিতে পারি 24 ইউনিট আছে। 24 ইউনিট কোথা থেকে পেলাম না 13 প্লাস 11 করে, তাহলে 24 ইউনিট এটাই আছে কত 12 ইউনিট, একইভাবে 5 প্লাস 7 করে। তাহলে এটা আর এটাকে যদি সমান করে নিই তাহলে 1:1 অনুপাতে মিলিয়ে নিতে পারবো। তাহলে সমান যদি করি তাহলে এই 12কে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে এই রেশিওটা চলে আসছে 10:14। আর এদিকে যেমন ছিল সেরকমই, এখানে তো 1 দিয়ে গুণ করতে হবে 13:11। তাহলে এবার আমাকে বলেছে যে এই দুটোকে মিক্সিং করা হলো 1:1-এ, এবার টিন এবং কপারের রেশিও কি। তাহলে জাস্ট যদি মিক্সিং করা হয় তাহলে টিন এবং কপারের রেশিও হবে 13 প্লাস 10:11 প্লাস 14 অর্থাৎ 23:25 অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলছে দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ বাস অ্যান্ড এ ট্রেন ইজ 5:9 রেসপেক্টিভলি। বলছে একটা কার কভার্স এ ডিস্টেন্স অফ 720 কিলোমিটার ইন 9 আওয়ার্স। তাহলে ফার্স্ট লাইনে বাস এবং ট্রেনের রেশিও কি বলেছে না বাস এবং ট্রেনের রেশিও বলে দিয়েছে যে 5:9 এবং বলেছে সেকেন্ড লাইনে যে কার 720 কিলোমিটার যাচ্ছে 9 আওয়ার্সে, কার 720 কিলোমিটার যায় 9 আওয়ার্সে, তাহলে 1 ঘন্টায় কত যায় 1 ঘন্টায় 80 কিলোমিটার যাবে। নেক্সট বলেছে দ্য স্পিড অফ দ্য বাস ইজ 3/4 অফ দ্য স্পিড অফ দ্য কার, অর্থাৎ বাসের স্পিড কারের স্পিডের 3/4 গুণ, অর্থাৎ এর সাথে যদি 3/4 গুণ করি তাহলে আমরা বাসের স্পিড পেয়ে যাব, অর্থাৎ বাসের স্পিড পাচ্ছি কত 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে বাসের স্পিড যদি 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এই 5 ইউনিটই হচ্ছে এই 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিট যদি 12 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে 9 সমান সমান হচ্ছে 9 ইন্টু 12 অর্থাৎ 108 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ট্রেনের স্পিড পেয়ে গেলাম। এবার আমাকে অ্যান্সার চেয়েছে যে ট্রেনটা 7 ঘন্টায় কত কিলোমিটার চলবে। তাহলে ট্রেনটা 7 ঘন্টায় কত কিলোমিটার চলবে 108 ইন্টু 9 অর্থাৎ অ্যান্সার হবে 756 কিলোমিটার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে 2 vessels contain milk and water in a ratio 5:9 অর্থাৎ একটা বলেছে মিল্ক এবং ওয়াটার এর রেশিও হচ্ছে 5:9। নেক্সট বলেছে যে আরেকটা আছে যেটা 7:11 এবং এদেরকে মিশিয়েছে 4:3 অনুপাতে। তাহলে এর টোটাল ইউনিট কত, এর টোটাল ইউনিট 5 প্লাস 9 অর্থাৎ 14 ইউনিট ধরে নিতে পারি। এর টোটাল ইউনিট কত 11 প্লাস 7 অর্থাৎ 18 ইউনিট ধরে নিতে পারি। এবং এটা যদি 4:3 অনুপাতে মিশাই তাহলে আলটিমেটলি যদি ইউনিটটা ধরি তাহলে আলটিমেট ইউনিট কত 7 ইউনিট হবে। তাহলে 7 ইউনিটের মধ্যে 4 ইউনিট থাকবে মিক্সচার এ এবং 3 ইউনিট থাকবে মিক্সচার বি।
তাহলে এখানে মিক্সচার এ আমার এখানে টোটাল ইউনিট হচ্ছে 14 ইউনিট। তাহলে এই যে 14 আর এই 4, এই 4 আর 14কে এমন একটা ভ্যালুতে আনি যাতে দুটোতেই কমন পাবো। তাহলে সেটা আনতে গেলে আমাকে কি করতে হবে, 4 এবং 14 এলসিএম করতে হবে। তাহলে 4 এবং 14 এলসিএম করে আমরা এলসিএম এ পাই হচ্ছে 4 আর 14, যদি 2 দিয়ে কমন যায় 2 7 অর্থাৎ 28। তাহলে আমি যদি ধরে নিই যে টোটাল 28 এই ডিজিটটা আনতে হবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2, এবং এটাকে করতে হবে ইন্টু 7। তাহলে 7 দিয়ে গুণ করলে এটা 28 এবং এটা হচ্ছে 21 এবং এটা হলো আমার 14। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এই রেশিওটা আমার আলটিমেটলি আসবে হচ্ছে 10:18। অর্থাৎ মিক্সচার এ তে মিল্ক এবং ওয়াটার এটার রেশিও এলো 10:18। ঠিক তেমনভাবেই মিক্সচার বি এর রেশিওটাও বার করব। কীভাবে বার করব না, টোটাল ইউনিট রয়েছে কত, 21 ইউনিট, আর এখানে আমার রয়েছে কত, 18 ইউনিট, অর্থাৎ 18কে 21-এ করতে হবে। তাহলে 18কে যদি 21-এ করতে চাই তাহলে এই যে 7, এই 7টা রয়েছে কতই, 18-এ। তাহলে 1-এ রয়েছে কত, 7/18। তাহলে 21-এ রয়েছে কত না, 7/18 ইন্টু 21, 3 দিয়ে কাটলে 6, 7 অর্থাৎ 49/6। অর্থাৎ এই রেশিওর ফার্স্টেরটা হলো 49/6, আর ইস্টু দিয়ে সেকেন্ডেরটা আসবে হচ্ছে একই রকমভাবে, এখানে 7-এর জায়গায় 11 থাকবে, অর্থাৎ 77/6। এটা এলো। তাহলে মিক্সচার এ তে মিল্কের পরিমাণ 10 ইউনিট হলে ওয়াটারের পরিমাণ 18 ইউনিট, মিক্সচার বি তে মিল্কের পরিমাণ 49.6 ইউনিট হলে এটা হচ্ছে 77.6 ইউনিট। এই যে ইউনিটটা বেরোলো এটা কিন্তু আমরা অলরেডি 4:3 অনুপাতে নিয়ে নিয়েছি। তাহলে এবার আমাদের কি বার করতে বলেছে, যে মিল্ক এবং ওয়াটারের নিউ মিক্সচারে যে রেশিওটা, সেই রেশিওটা কত। তাহলে সেই রেশিও হবে হচ্ছে 10 + 49/6 = 18 + 77/6, অর্থাৎ এদিকে 60 কমন গেলে 109/6 এদিকে 18, অর্থাৎ 185/6। 6 কেটে যাবে, অর্থাৎ 109:185। আমার অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলেছে যে 2 ভেসেলস কন্টেইন মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। ইন ফার্স্ট মিক্সচার মিল্ক বলেছে 66.66%। তাহলে 66.66%কে যদি আমরা ফ্র্যাকশনে নিই তাহলে পাবো কত, 2/3। অর্থাৎ টোটাল যদি 3 ইউনিট আমার মিক্সচার থাকে তার মধ্যে মিল্ক রয়েছে হলো 2 ইউনিট এবং ওয়াটার রয়েছে 1 ইউনিট। ঠিক তেমনভাবে সেকেন্ডেরটা বলেছে 55.55% হচ্ছে ওয়াটার রয়েছে। তাহলে ওয়াটার যদি থাকে এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5/9। তাহলে মিল্ক রয়েছে হলো 4 এবং ওয়াটার রয়েছে 5। এবার বলেছে এদেরকে মিক্সিং করা হয়েছে 7:6 অনুপাতে। তাহলে এর টোটাল ইউনিট হচ্ছে 5 + 4 9 ইউনিট এবং এর টোটাল ইউনিট হচ্ছে 3 ইউনিট। তাহলে যদি আমরা এই দুটো ইউনিটকে সেম করে নিতে পারি তাহলে আমার কি হবে, মিল্ক এবং ওয়াটার এদের যে টোটাল কোয়ান্টিটি সে দুটো সেম হয়ে যাবে। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এই 9 ইউনিট চলে আসবে। অর্থাৎ এই রেশিওটা আলটিমেটলি চলে এলো হচ্ছে 6:3। এইবার এই যে 6:3 আছে, ফার্স্ট আমাকে কোশ্চেনে কি বলেছে যে ফার্স্ট মিক্সচারটা অর্থাৎ এই মিক্সচারটাকে 7 ভাগ নেওয়া হয়েছে অর্থাৎ ইন্টু 7, সেকেন্ড মিক্সচারটাকে নেওয়া হয়েছে 6 ভাগ অর্থাৎ ইন্টু 6। তাহলে ওটা 7, এটা হচ্ছে 6। তাহলে এবার যদি ফাইনাল মিক্সচারে আমি মিল্ক ইস্টু ওয়াটার দেখি তাহলে 7 × 6 + 6 × 4 = 3 × 7 + 5 × 6। তো এখানে 42 + 24 = 21 + 30 অর্থাৎ 66:51। অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। এটাকে একটু ঘুরিয়ে নিও, 66:51 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলেছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ এ অ্যাঙ্গেল বাইসেক্টর। একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবিসি, যার মধ্যে এডি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। বলছে যে এবি ইজ টু এসি অর্থাৎ এবি ইজ টু এসি হচ্ছে 3:4। এবি ইজ টু এসি বলে দিয়েছে 3:4।
বলেছে ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বলে দিয়েছে 350 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমাকে এডিসি অর্থাৎ এই ত্রিভুজটার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত সেটা বার করতে বলেছে। তাহলে আমরা জানি যে যখন অ্যাঙ্গেল বাইসেক্টর এডি যদি হয় তাহলে এবি অর্থাৎ পাশাপাশি দুটো বাহুর যে রেশিও এবি ইজ টু এসি ইকুয়ালস টু হয় হচ্ছে বিডি বাই ডিসি। তাহলে এবি বাই এসি আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 3/4, তাহলে বিডি বাই ডিসি এটাও হবে 3/4। এইবার এই দুটো ত্রিভুজ এবিডি আর এডিসি এই দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু সেম, একই বেসের ওপর অবস্থিত, অর্থাৎ এদের হাইটটা সেম হবে। হাইটটা যদি সেম হয়, আমরা একটু আগেও করেছিলাম যে এদের ক্ষেত্রফলটা শুধুমাত্র বেসের ওপর নির্ভর করবে, অর্থাৎ বেসের রেশিও যদি 3:4 হয় তাহলে বিডি হচ্ছে 3, ডিসি হচ্ছে কত 4 ইউনিট, তাহলে এদের যে ক্ষেত্রফল সেটাও ওই রেশিওতে হবে। তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 3 + 4 7 ইউনিট, 7 ইউনিট সমান সমান আমাকে বলে দিয়েছে কত 350 সেন্টিমিটার স্কোয়ার। আমাকে বার করতে কত হবে 4 ইউনিট সমান সমান কত, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 50, তাহলে 4 ইউনিট সমান সমান 200, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, পি এবং কিউ এই দুটোর মধ্যেকার ডিস্টেন্স বলে দিয়েছে 910 কিলোমিটার, এই দুটোর মধ্যেকার ডিস্টেন্স বলে দিয়েছে 910 কিলোমিটার। বলেছে 2 পারসন এ অ্যান্ড বি স্টার্টেড দেয়ার জার্নি ফ্রম পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি ইন দ্য মর্নিং 10 o'clock, অর্থাৎ 10টায় জার্নি শুরু করেছে এবং বি এর যে স্পিড সেটা 16.66% বেশি, অর্থাৎ একে যদি ফ্র্যাকশনে নিই তাহলে 1/6 বেশি, অর্থাৎ বি যদি আর এ যদি ধরি আমার 6 তাহলে বি কত হবে, বি হবে 6 + 1 7। এবার বলেছে যে অ্যাট দ্য পয়েন্ট অফ মিটিং, অর্থাৎ যখন মিট করেছে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স কভার হচ্ছে সেই যে ডিফারেন্সটা সেটা বার করতে বলেছে। তাহলে একটু ভেবে দেখো যে দুজনেই 10টায় যাত্রা শুরু করেছে এবং মিটিং পয়েন্ট অর্থাৎ দুজনের যে টোটাল টাইম ট্রাভেলের টাইম সেটা সেম, দুজনে একই টাইম ট্রাভেল করেছে, তাহলে এদের যে স্পিডের রেশিও আছে এটা কি অ্যাকচুয়ালি এদের স্পিডের রেশিও 7:6, তাহলে এদের যে স্পিডের রেশিও টাইম যদি সেম থাকে তাহলে ডিস্টেন্সের রেশিও সেম হবে, অর্থাৎ ডিস্টেন্সের রেশিও হবে হচ্ছে 7:6। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি 7:6 হয় তাহলে টোটাল কত 13 ইউনিট, 7 + 6, তাহলে 13 ইউনিট সমান সমান বলে দিয়েছে 910। আর আমাকে বার করতে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য ডিস্টেন্স কভার্ড বাই দেম, তাহলে ডিফারেন্স কত আছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি ডিফারেন্স থাকে তাহলে 13 ইউনিট 910 হলে 1 ইউনিট হচ্ছে 910/13, অর্থাৎ 70 কিলোমিটার, অপশন সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলেছে দ্য প্রাইস অফ অ্যান এডিবল অয়েল ইজ ইনক্রিজড বাই 25%. To maintain the budget, Sushma reduces the consumption of this oil by 20%. অর্থাৎ প্রাইস ইনক্রিজ করেছে কত 25%, ফ্র্যাকশনে নিলে 1/4, তাহলে আগে যদি প্রাইস ছিল 4 বর্তমানে প্রাইস হয়েছে কত 5, এটা যদি ওল্ড প্রাইস হয় তাহলে নিউ প্রাইস কত 5। কনজামশন বলে দিয়েছে 20% রিডিউস করেছে, তাহলে 20% যদি রিডিউস করে এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, অর্থাৎ আগে যদি 5 হতো এখন করেছে কত 4, 5 থেকে 1 মাইনাস হয়ে 4 হয়েছে, তাহলে আগে টোটাল এক্সপেন্ডিচার কত ছিল 5 × 4, কারণ কনজামশন এটা ছিল প্রাইস এটা ছিল, তাহলে টোটাল যে এক্সপেন্ডিচার সেটা ছিল হচ্ছে এদের গুণফল 5 × 4 ইউনিট অর্থাৎ 20 ইউনিট। এখনকার কনজামশন কত সেটাও 5 × 4 অর্থাৎ 20 ইউনিট, অর্থাৎ আমাদের কি হয়েছে কোনো রকমের এক্সপেন্ডিচারে চেঞ্জ হয়নি, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলেছে an article was sold at 10% profit, তাহলে মনে করি কস্ট প্রাইস যদি ধরে নিই 100, তাহলে সেলিং প্রাইস কত এর 10% বেশি অর্থাৎ 100, এর 110/100 অর্থাৎ 110। বলেছে হ্যাড ইট বিন পারচেসড অ্যাট ₹22 মোর, অর্থাৎ এর কস্ট প্রাইস যদি আরো 22 বেশি হতো এবং সোল্ড করা হতো 5% মোর এবং 5% আরো বেশিতে সোল্ড করা হতো, তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে, নিউ সেলিং প্রাইস বাড়বে কত এর উপরে আরো 5% বাড়বে,
অর্থাৎ 5.5 এটা ইনক্রিজ করবে, তাহলে নিউ সেলিং প্রাইস হবে হচ্ছে আমার 110 প্লাস 5.5 অর্থাৎ 115.5, এটা নিউ সেলিং প্রাইস চলে এলো। বলছে প্রফিট রিমেইনস সেম, অর্থাৎ প্রফিট এক্ষেত্রেও সেম হবে, অর্থাৎ সেম যদি প্রফিট হয় তাহলে নিউ কস্ট প্রাইস এর উপরে আগে কত প্রফিট হচ্ছিল, 10% প্রফিট হচ্ছিল, সেম প্রফিটই হবে, অর্থাৎ 110/100 ইকুয়ালস টু হবে 115.5। অর্থাৎ 105 টাকা হলো আমার নিউ কস্ট প্রাইস। তাহলে নিউ কস্ট প্রাইস যদি 105 টাকা হয় তাহলে কস্ট প্রাইস বাড়লো কত, 5 টাকা, এই 5 অ্যামাউন্ট বাড়লো। কিন্তু আমাকে কোশ্চেনে বলেছিল যে কস্ট প্রাইস বেড়েছে 22 টাকা, তাহলে 5 টাকা যখন বাড়ে তখন আমার কস্ট প্রাইস কত ধরেছিলাম আমরা শুরুতে 100, তাহলে 5 টাকা বাড়লে কস্ট প্রাইস হয় 100, তাহলে 1 টাকা বাড়লে কস্ট প্রাইস হতো 20, তাহলে কোশ্চেনে দিয়েছে 22 টাকা, 22 টাকা বাড়লে কস্ট প্রাইস হবে হচ্ছে 440 টাকা, অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল যে কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইসটা ছিল। এবার বলছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস টু গেইন এ প্রফিট অফ 62.5%। তাহলে 62.5% একে যদি ফ্র্যাকশনে নিই তাহলে একে ফ্র্যাকশনে আসলে হচ্ছে 5/8, অর্থাৎ কস্ট প্রাইস যদি 5 হয়, কস্ট প্রাইস যদি 8 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 8 + 5 অর্থাৎ 13 ইউনিট, 8 + 5 অর্থাৎ 13 ইউনিট। তাহলে এইখানে যে আমাদের কস্ট প্রাইস এসেছিল 440, এটাই হচ্ছে আমাদের 8 ইউনিট, তাহলে 8 ইউনিট সমান সমান যদি 440 ইউনিট হয় তাহলে আমাদের সেলিং প্রাইস কত হবে, 13 ইউনিট, 13 ইউনিটে আসবে অপশান সি 715 টাকা, অর্থাৎ অ্যান্সার হলো অপশান সি 715 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 19, যদি এটাকে সলভ করি তাহলে আসছে কি, এটা থেকে পাচ্ছি 1/1 + 1 স্কোয়ার প্লাস 1/2 + 2 স্কোয়ার প্লাস 1/3 + 3 স্কোয়ার ডট ডট প্লাস 1/n এর জায়গায় 100 বসালাম, তাহলে 100 + 100 স্কোয়ার। ফার্দার করলে 1/1 প্লাস কমন নিলে প্লাস যদি এখান থেকে 2 কমন নিই তাহলে 1 + 2, এখান থেকে 3 কমন নিলে 1 + 3, এবং আলটিমেটলি এখান থেকে যদি 100 কমন নিই তাহলে 1 + 100, তাহলে এটা এলো 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 এবং আলটিমেটলি 1/100 × 101। নেক্সট এটাকে যদি সিম্পলিফাই করি এটা কি আসবে না, 1/1 - ½ এটা আসবে +½ -1/3, এটা আসবে +1/3 -1/4 ডট ডট প্লাস 1/100 -1/101। এই হাফ কেটে যাবে, 1/3 কেটে যাবে এবং আলটিমেটলি পড়ে থাকবে 1 - 1/101, অর্থাৎ অ্যান্সার হবে 100/101, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলেছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট 5% প্রফিট ইফ হি হ্যাড বট অ্যাট 5% less and sold it at ₹1 less, he would have gained 10%. If he had bought at 10% less and sold at ₹X less, he would have gained 5%. Find X. তাহলে ধরে নিই যে আমার কস্ট প্রাইস রয়েছে কত, 100 রুপিস, কস্ট প্রাইস রয়েছে 100 রুপিস। এবার বলছে যে 5% প্রফিটে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 105। বলছে যদি 5% লেস দিয়ে কিনতো, অর্থাৎ নিউ কস্ট প্রাইস 5% লেস 100, সেখান থেকে 5% কমে গেলে হচ্ছে 95, অর্থাৎ নিউ কস্ট প্রাইস হচ্ছে 95, এবং 1 টাকা লেসে যদি বিক্রি করতো তাহলে গেন হতো 10%, তাহলে এর 10% গেন হবে, অর্থাৎ এর 10% যদি গেন হয় তাহলে 10/100 অর্থাৎ 9.5, এটা হচ্ছে আমার প্রফিট।
তাহলে নিউ সেলিং প্রাইস হচ্ছে 95 প্লাস 9.5 অর্থাৎ 104.5। তাহলে আমার সেলিং প্রাইস ছিল 105, এখন হচ্ছে 104.5, তাহলে কমলো কত 0.5। তাহলে এই যে 0.5 কমেছে এটা তখন যখন আমি কস্ট প্রাইস ধরে নিয়েছি কত 100। তাহলে কোশ্চেনে কত বলেছে, কোশ্চেনে বলেছে 1 টাকা কমেছে, তাহলে 1 ইকুয়ালস টু হবে হচ্ছে 200, অর্থাৎ কস্ট প্রাইস আমার গিয়ে দাঁড়াচ্ছে 200। এবার বলছে যে ইফ হি হ্যাড বট অ্যাট 10% লেস, 10% লেস মানে নিউ কস্ট প্রাইস কত হবে, নিউ কস্ট প্রাইস হচ্ছে এর 10% লেস অর্থাৎ 180, 20 টাকা কমবে। এবং বলছে সোল্ড অ্যাট এক্স লেস হি উড হ্যাভ গেইন 5%, অর্থাৎ এর ওপরে 5% গেইন করবে, অর্থাৎ এর 105/100 এটা হবে হচ্ছে নিউ সেলিং প্রাইস, এটা নিউ সেলিং প্রাইস। তাহলে নিউ সেলিং প্রাইস কি হলো, অর্থাৎ 189, এটা হচ্ছে আমার নিউ সেলিং প্রাইস। তাহলে আগের সেলিং প্রাইস কত ছিল, আগের সেলিং প্রাইস ছিল হচ্ছে 105, আগের সেলিং প্রাইস ছিল হচ্ছে 105। তাহলে বলেছে কি যে কত এখনকার সেলিং প্রাইস হবে, অর্থাৎ আগের ছিল হলো 210, 105 এর ডবল, এবং বর্তমানে বেরোলো কত সেলিং প্রাইস 189। তাহলে কত কমাতে হবে, 210 মাইনাস 189 অর্থাৎ 21 টাকা, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার অ্যান্সার, যে এক্স এর ভ্যালু হচ্ছে 21। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 21 বলছে কোশেন্ট কত হবে এটা যদি ভাগ করা হয়, কোশেন্ট মানে ভাগশেষ, তাহলে 10 টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 75। এই 5 টু দি পাওয়ার 75কে আমরা লিখতে পারি, এই 10 টু দি পাওয়ার 100কে আমরা লিখতে পারি 2 ইন্টু 100 ইন্টু 5 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 75। একে দিয়ে ভাগ করলে পড়ে থাকে কত 2 ইন্টু 100 ইন্টু 5 ইন্টু পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে 100 মাইনাস 75, অর্থাৎ 5 ইন্টু 5 টু দি পাওয়ার 25। তাহলে এইখানকার 5 টু দি পাওয়ার 25 আর এখান থেকে যদি একটা 2 টু দি পাওয়ার 25 আলাদা করে নিই, তাহলে ওটা এই দুটো মিলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 25। 10 টু দি পাওয়ার 25 ইন্টু 2 টু দি পাওয়ার 75, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি, 10 টু দি পাওয়ার 25 ইন্টু 2 টু দি পাওয়ার 75। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 22 বলেছে ইন 2 years at simple interest the principal increases by 16%, অর্থাৎ প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে বেড়েছে কত 16%, অর্থাৎ 116 হয়ে গেছে। তাহলে সিম্পল ইন্টারেস্টের রুল ওয়াইজ আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট সমান সমান হয় হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হয়েছে 16, পি যদি 100 ধরি, রেট পার্সেন্টেজ কত বলে দিয়েছে না, রেট পার্সেন্টেজ আমাকে বার করতে বলেছে, টি বলে দিয়েছে কত না, টি বলে দিয়েছে 2 বছর। এখান থেকে আমাকে রেট পার্সেন্টেজ আর ইকুয়ালস টু তাহলে চলে এলো 8%, অর্থাৎ 8% রেটে এবার কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বে, তাহলে 25,000 টাকা 2 বছরে কত হবে। তাহলে 8%কে যদি ফ্র্যাকশনে নিই তাহলে 8/100, তো 2 দিয়ে কাটলে 4, আর এটা হচ্ছে 50, অর্থাৎ 50 থেকে বেড়ে হবে হচ্ছে 54। তাহলে ক বছর বলেছে, 2 বছর বলেছে, তাহলে আরও একটা 50, সেটা বেড়ে হবে 54, গুণ করলাম 2500, আর এদিকে আসবে হচ্ছে 54 ইন্টু 54, এটা তাহলে এই 2500 এটাই হচ্ছে আমার 25,000, তাহলে এটা হবে হচ্ছে এর সাথে 10 গুণ করলে, অর্থাৎ আলটিমেটলি আমার ভ্যালুটা এসে দাঁড়াবে 29160, অর্থাৎ আগে আমরা পাচ্ছিলাম যেটা সেটার থেকে এখন 2 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা আর্ন হবে না, কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সট্রা আর্ন হবে হচ্ছে 4160 টাকা। অপশন ডি হলো আমার অ্যান্সার, 29,160 মাইনাস 25,000, আমার অ্যান্সার আসবে হচ্ছে 4,160 টাকা, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার।
নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 বলেছে যে n একটা ন্যাচারাল নাম্বার which divides every natural number of the form n cube minus n into n minus 2 where n is a natural number greater than 2। তাহলে 2 এর থেকে বেশি যদি হয় তাহলে সাপোজ 3 ধরে নিই, তাহলে 3 হলে ওটা 3 কিউব মাইনাস 3 বাই 3 মাইনাস 2 1 অর্থাৎ 24 এলো। এবার যদি 4 ধরি তাহলে 4 হলে 4 কিউব মাইনাস 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 অর্থাৎ 2, তাহলে 64 মাইনাস 4 বাই 2 অর্থাৎ 30, তাহলে 24 30 এর এসিএফ হচ্ছে 6, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, এন এর ভ্যালু হবে হচ্ছে 6। নেক্সট কোশ্চেন নাম্বার 24। নেক্সট কোশ্চেন নাম্বার 24 এ বলেছে কি না, ইফ এ সার্টেন সাম অফ মানি, এই মানিটা আমার কি হয়েছে, অ্যামাউন্ট হচ্ছে 4,39,400 3 বছরে, তাহলে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট কত। প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত ছিল, প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল হচ্ছে 3,45,600, এটা হয়েছে হলো 4,39,400। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট বার করতে গেলে কি করতে হয়, এদের রেশিও বার করবো আগে। রেশিও যদি করি তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 17, 28, অর্থাৎ এই রেশিওতে। এবার বলেছে কি যে 3 বছর, টোটাল 3 বছর টাইম লেগেছে, অর্থাৎ কিউব রুট করতে হয় এর। তাহলে কিউব রুট যদি করি তাহলে এটা হচ্ছে কিউব রুট করলে 12 আর এটা হচ্ছে 13, অর্থাৎ 12 থেকে বেড়ে 13 হয়েছে, অর্থাৎ বেড়েছে কত ইউনিট, 1 ইউনিট। তাহলে রেট পার্সেন্টেজ হচ্ছে কত, 1/12, অর্থাৎ 8.1-3%। অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 বলেছে টু নাম্বারস when divided by 17 leaves remainder 13 and 11 respectively, if the sum of those two numbers is divided by 17 the remainder will be। তাহলে কিছুই না, এই দুটোকে যোগ করব, যোগ করে 17 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে যোগ করলে হচ্ছে 24কে দিয়ে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ বা রিমাইন্ডার থাকছে 7, অর্থাৎ অপশান সি 7 হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছিল আজকের 25টা কোশ্চেন এবং 25টা কোশ্চেন নিয়ে ডিসকাশন। পরের দিন ঠিক এরকমই আরেকটা সেট নিয়ে আমরা একই রকমভাবে ডিসকাশন করব। ধন্যবাদ।